রাগিনী, শুনতে পাচ্ছ? কোনো উত্তর এলো না, বরং সেই গুঙিয়ে কান্নার শব্দটা আরো স্পষ্ট আর ভয়ঙ্কর হয়ে উঠল। ঠিক তখনই হঠাৎ করে শাওয়ারটা নিজে থেকেই খুলে গেল। অন্ধকারের ঘনত্ব যত বাড়ে, চেনা চারপাশটা ততই অচেনা হতে শুরু করে। আমরা যা দেখতে পাই না তার কি সত্যিই কোনো অস্তিত্ব নেই, নাকি অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে অন্য এক জগৎ? প্রথম সিজনের বিপুল জনপ্রিয়তার পর স্বপ্নকতক আবার ফিরছে, হাড় হিম করা ভয়ের সেই চেনা শিহরণ নিয়ে। যেখানে ভূতের ভয় সিজন 2। আপনি তৈরি তো? রাত তখন প্রায় 9:30। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। পুরনো 3তলার বাড়িটার করিডোরের আলোটা বারবার জ্বলে নেভে উঠছে। ফ্ল্যাট 302-এর ভিতরে একা বসে ল্যাপটপে হাসপাতালের রিপোর্ট লিখছিল ডাক্তার রাগিনী সেন। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। রাগিনী একটু চমকে উঠে দরজার কাছে গেল। এই সময় আবার কে? দরজা খুলতেই সামনে এসে দাঁড়িয়ে এক মহিলা, ভেজা চুল, হাতে ট্রলি ব্যাগ, চোখে ক্লান্তি। হাই, আমি অনন্যা। ইন্টারনেটে খোঁজ করতে গিয়ে জানতে পারলাম এই এলাকায় একটা পেইং গেস্ট খালি রয়েছে, তাই ঠিকানাটা খুঁজে এখানে চলে এসেছি। যদি অনুমতি দেন তাহলে কি ভেতরে আসতে পারি? রাগিনী হালকা হাসল। ও আসুন, আমি রাগিনী। আমি অনেকদিন ধরে একজন রুমমেট খুঁজছিলাম। অনন্যা ভিতরে ঢুকে বলল, অনেক ধন্যবাদ। আসলে নতুন হাসপাতালে জয়েন করেছি তো, কাছাকাছি একটা থাকার জায়গা দরকার ছিল। আপনিও ডাক্তার? দুজনেই হাসল। রাত বাড়তে লাগলো। দুজনে চা বানিয়ে বসে গল্প শুরু করলো। আপনি কোন মেডিকেল কলেজ থেকে? অনন্যা এক মুহূর্ত থেমে বলল, কলকাতা মেডিকেল। রাগিনীর ঠোঁটের কোণে যেন অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। সত্যি? আমিও তো সেখান থেকেই পাশ করেছি। কোন ব্যাচ? আমি তো 2019 সালের ব্যাচে ছিলাম। অনন্যা কিছুক্ষণ ভেবে বলল, তাহলে হয়তো দেখেছি। তুমি আমার থেকে 1 বছরের জুনিয়র। হয়তো। রাগিনী শান্তভাবে চায় চুমুক দিল। আচ্ছা, তুমি র্যাগিংয়ে বিশ্বাস করো? প্রশ্নটা শুনে অনন্যার মুখের হাসি মিলিয়ে গেল। না, একদম না। কেন? কিছু স্মৃতি আছে, ভুলতে চাই। রাগিনী আর কিছু বলল না। রাত প্রায় 1টা। হঠাৎই অনন্যার ঘুম ভেঙে গেল। চারদিকে নিস্তব্ধতা, অথচ সেই নীরবতার মাঝেই বাথরুমের ভিতর থেকে ভেসে আসছে চাপা গুঙিয়ে কান্নার শব্দ, যেন কেউ বুক ভাঙা যন্ত্রণায় কাঁদছে। কিন্তু সেই কান্না চেপে রাখার চেষ্টা করছে কেউ। অনন্যার বুকের ভিতরটা ধড়ফড় করে উঠল। ধীরে ধীরে বিছানা থেকে নেবে সে বাথরুমের দিকে এগোতে শুরু করলো। কাঁপা গলায় সে ডাকলো, রাগিনী, বাথরুমে আছো? রাগিনী, শুনতে পাচ্ছ? কোনো উত্তর এলো না, বরং সেই গুঙিয়ে কান্নার শব্দটা
আরো স্পষ্ট আর ভয়ঙ্কর হয়ে উঠল। ঠিক তখনই হঠাৎ করে শাওয়ারটা নিজে থেকেই খুলে গেল। ঝরঝর করে জল পড়তে শুরু করলো মেঝেতে। ভয় আর কৌতূহলের টানে অনন্যা এক ঝটকায় দরজায় ধাক্কা মারল। দরজা খুলতেই শাওয়ারের জল মুহূর্তের মধ্যে নিজে থেকেই থেমে গেল। পুরো বাথরুমে নেমে এলো এক অস্বাভাবিক নীরবতা। তারপর ধীরে ধীরে আয়নায় কুয়াশা আর জলের ফোঁটার ওপর ভেসে উঠতে লাগলো কয়েকটি অক্ষর, আমি ফিরে এসেছি। অনন্যার শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ধীরে ধীরে পিছন ফিরে তাকাতেই তার বুকের ভিতরটা যেন থেমে গেল। বাথরুমের এক কোণে সাদা গাউন পরা এক তরুণী মাথা নিচু করে নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। এলোমেলো ভেজা চুল পুরো মুখটা ঢেকে রেখেছে তার নিথর শরীরে কোনো নড়াচড়া নেই। শুধু মেঝের ওপর টপ টপ করে তাজা রক্তের ফোঁটা পড়ে চলেছে। অনন্যা চিৎকার করে বাইরে বেরিয়ে এলো। রাগিনী! রাগিনী দৌড়ে এলো। কি হয়েছে? ভেতরে একটা মেয়ে। দুজন মিলে বাথরুমে ঢুকলো, কিন্তু ভিতরে কিছু নেই। রাগিনী হেসে বলল, ও, নতুন বাড়ি, স্ট্রেস, এইসব একটু হয়। অনন্যা নিজের কপাল চেপে ধরল। পরদিন হাসপাতাল থেকে ফেরার পথে অনন্যা বলল, আজ খুব অদ্ভুত লাগছে। রাগিনী জিজ্ঞাসা করলো, কেন? মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। হতে পারে তোমার মনের ভুল। রাতে দুজনে রান্না করতে শুরু করলো। রাগিনী সবজি কাটছে, অনন্যা গ্যাসের তরকারি নাড়ছে। হঠাৎ জানলার কাছে একটা মুখ, ফ্যাকাশে, দুই চোখ রক্তে ভরা, ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত চলে গেছে। সে ধীরে ধীরে হাসছে। অনন্যা এই দৃশ্য দেখে জমে গেল। রাগিনী, জানলা, ওই ওই দেখো। রাগিনী তাকালো, কিছু নেই। অনন্যা হাঁপাতে লাগলো। আমি দেখেছি একটা মেয়ে। ঠিক তখনই জানলায় একটা শব্দ, একটা রক্ত মাখা হাত এসে আছড়ে পড়ল। তারপর হঠাৎই মিলিয়ে গেল। অনন্যা পিছোতে গিয়ে পড়ে গেল। না, এটা সত্যি। রাগিনী এবারও শান্ত। তুমি বরং একটু বিশ্রাম নাও। সেদিন রাতের খাওয়া প্রায় না খেয়ে ঘুমোতে গেল অনন্যা। বিছানায় শুয়ে সে বলল, রাগিনী, তুমি কি এখনো কাউকে ঘৃণা করেছো? হ্যাঁ। কাকে? যে নিজের ক্ষমতা দেখানোর জন্য অন্যের জীবন নষ্ট করে। অনন্যা চুপ। রাগিনী বলে চলল, আর তুমি? আমি ভুল করেছি জীবনে। অনন্যা অনেকক্ষণ চুপ থেকে বলল, মেডিকেল কলেজে একটা মেয়েকে আমরা খুব র্যাগিং করতাম। আমরা? আমি আর কয়েকজন। তার নাম? মনে নেই। রাগিনী মৃদু হেসে বলল, সত্যি কি মনে নেই? অনন্যা তার দু চোখ বন্ধ করল।
হঠাৎ মুহূর্তের মধ্যেই তার চোখের সামনে ভেসে উঠল সেই ভয়াবহ কালো দিনের স্মৃতি। হোস্টেলের ঘর, একটা ভীত মেয়ে সিনিয়রদের মাঝে দাঁড়িয়ে। অনন্যা চিৎকার করছে, এখানে হাঁটু গেড়ে বস। মেয়েটা কাঁদছে। চুপ! একজন ঠেলা দিল, মেয়েটা পড়ে গেল। মাথা টেবিলের ধার ঘেঁষে আঘাত পেল, রক্ত বেরোচ্ছে। সবাই ভয় পেয়ে গেল। অনন্যা কাঁপতে কাঁপতে বলল, কাউকে কিচ্ছু বলবি না, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট। কিন্তু কিন্তু মেয়েটা আর বাঁচেনি। হঠাৎই অনন্যা চমকে ঘুম থেকে উঠে বসল। ঘামে ভিজে গেছে তার সারা শরীর। আমি আমি ওকে মারতে চাইনি। রাগিনী শান্ত গলায় বলল, কিন্তু সে তো মারা গিয়েছিল। তুমি এসব জানলে কি করে? রাগিনী উঠে দাঁড়ালো। কারণ আমি সবটা দেখেছিলাম। তুমি? হ্যাঁ, খুব কাছ থেকে। ঘরের আলো নিভে গেল, চারদিক বরফের মতো ঠান্ডা। বিছানার নিচ থেকে কারণ নিঃশ্বাসের শব্দ ভেসে এলো ধীরে ধীরে। অনন্যা, অনন্যা নিচে তাকাতেই দেখল বিছানার তলা থেকে একটা মেয়ের চোখ, তারপর পুরো শরীরটা উল্টো হয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। ঘাটটা 180 ডিগ্রি ঘুরে গেছে, হাড় ভাঙার শব্দ শোনা যাচ্ছে। অনন্যা চিৎকার করে উঠল, রাগিনী! কিন্তু রাগিনী তখন আর আগের মতো নেই। তার মুখ বদলাতে শুরু করেছে, গায়ের চামড়া গলে যাচ্ছে, চোখ দুটো সম্পূর্ণ সাদা, কপাল ফেটে রক্ত ঝরছে, গলায় সেই পুরনো আঘাতের দাগ। চিনতে পারছো না? অনন্যা পিছুতে লাগলো। না 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 না, অসম্ভব। আমি সেই জুনিয়র। তোমরা বলেছিলে মজা করছিলাম। ঘরের চারপাশে একসঙ্গে শত শত কণ্ঠ ভেসে উঠল, কোনো মজা নয়। দেওয়াল জুড়ে রক্তে লেখা, আমি ফিরে এসেছি। অনন্যা কাঁদতে লাগলো। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। রাগিনীর কণ্ঠ এবার দুই রকম, একটা মানুষের আর একটা মৃত আত্মার। বিছানার চারপাশে হঠাৎ অসংখ্য হাত বেরিয়ে এলো, সাদা পচা হাড় বেরিয়ে থাকা হাত। সবগুলো অনন্যার পা ধরে ফেললো। সে ছটফট করতে লাগলো। রাগিনী ধীরে ধীরে কাছে এলো। বাঁচাও, বাঁচাও! আমি রাগিনী নই, আমি ফিরে এসেছি নতুন জন্ম নিয়ে, শুধু তোমার বিচারের জন্য। তার মুখ সম্পূর্ণ খুলে গেল, ভিতরে আর একটা মুখ, সেই মৃত জুনিয়র মেয়েটার মুখ। ঘরের সিলিং থেকে টপ টপ করে রক্ত পড়তে শুরু করলো। আয়নায় দেখা গেল অনন্যা একা নয়, তার পিছনে দাঁড়িয়ে আছে ডজন খানেক মেডিকেল ছাত্রছাত্রীর বিকৃত মৃতদেহ। হঠাৎ পুরো ঘর অন্ধকার, তারপর সম্পূর্ণ নীরবতা। পরদিন সকালে পুলিশ দরজা ভেঙে ঢুকল। ঘরের মধ্যে অনন্যার নিথর মৃতদেহ, চোখ দুটো ভয়ে বিস্ফারিত, দেওয়ালে রক্ত দিয়ে লেখা, র্যাগিং কোনো ঐতিহ্য নয়, এটি একটি অপরাধ। প্রতিটা অপমান, প্রতিটা নির্যাতন একদিন ফিরে আসে। কখনো আইনের বিচার হয়, কখনো বিবেকের,
আর কখনো এমন এক প্রতিশোধ হয় যার শেষ নেই। লেডি পুলিশ অফিসার অবাক হয়ে বললেন, কিন্তু এই ফ্ল্যাটে তো গত 5 বছর ধরে কেউ থাকেই না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই বাড়িতে রাগিনী নামে কোনো ভাড়াটিয়ার অস্তিত্ব কোনো দিন ছিল না। বাইরে আবার বৃষ্টি শুরু হলো। করিডোরে ভেসে এলো একটা মেয়ের চাপা হাসি। তারপর আবার কলিং বেল বেজে উঠল। মনে হলো নতুন কেউ দরজার ওপারে দাঁড়িয়ে আছে।